তাপসী এবং মানসী একই কলেজে পড়াশোনা করে। তাপসীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী আর তাপসী অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু মানসীর বাবা সেরকম একটা ধনী নয়। তারা মুদিখানার দোকান চালিয়ে নিজেদের জীবন অতিবাহিত করে। যেহেতু মানসী তাপসীর তুলনায় গরিব, তাই সে প্রথমেই তাপসীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, কিন্তু তাপসীর মন খুবই ভালো হওয়ায় সে ধীরে ধীরে মানসীর বন্ধু হয়ে ওঠে। কিরে, আজকে সন্ধ্যাবেলা আমাদের ফুচকা খেতে যাওয়ার কথা ছিল, তুই আজকে আমার সঙ্গে যাবি তো? দেখ, তুই যদি আমার সঙ্গে না যাস তাহলে কিন্তু আমি যাব না। আমি গাড়ি নিয়ে তোর বাড়িতে আসবো, তারপর দুজনে মিলে ফুচকা খেতে যাব, কেমন? না রে তাপসী, আজকে আমি তোর সঙ্গে ফুচকা খেতে যেতে পারবো না, কারণ আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার বাবা ঠিক করেছে আমার বিয়ে দেবে, তাই তুই একাই গিয়ে ফুচকা খেয়ে নিস। মানসীর বিয়ের কথা শুনে তাপসী প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তার সামান্য মন খারাপও হয়ে যায়, কারণ একমাত্র প্রিয় বান্ধবীর বিয়ে হয়ে গেলে তাপসী একদম একা হয়ে যাবে। তাই সে মুখ ছোট করে মানসীকে বলে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি? এখনো পর্যন্ত আমাদের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়নি, আর দেখেছিস তো এবার কি গরমটাই না পড়েছে। এই গরমকালে কেউ বিয়ে করে নাকি বল? শীতকালে আমার বাবা আমার বিয়ে দিতে পারবে না রে, কারণ গরমকালের তুলনায় শীতকালে বেশি বিয়ে হয় আর জিনিসপত্রের দামও অনেক বেশি থাকে। তাই গরমকালে বিয়ে করলে কম টাকা খরচে আমার বিয়ে হয়ে যাবে, তাই আমার বাবা আমার গরমকালেই বিয়ে দেবে। এই বলে মানসী তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। অন্যদিকে তাপসীও মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে যায়। সেই দিন সন্ধ্যাবেলা সাবিত্রী দেবী তার ছেলে বিশুকে নিয়ে মানসীকে দেখতে চলে যায়। সাবিত্রী দেবীর পরিবার যথেষ্ট বড়লোক, কিন্তু বিয়ের দিক থেকে তারা এখনো পুরানো মানসিকতায় বিশ্বাসী। দেখুন দাদা, আপনার মেয়েকে মোটের উপর বেশ ভালোই দেখতে, কিন্তু ও সুন্দরী বলে আমি ওকে ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমাদের বাড়িতে প্রথম থেকে যৌতুক নেওয়ার একটা নিয়ম আছে, তাই আপনাকে যে করেই হোক এই গরমের মধ্যে যৌতুক হিসেবে অন্তত একটা এসি আর একটা ফ্রিজের ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। তাহলে আমরা এবার বিয়ের পাকা কথা বলি। এভাবেই মানসীর সঙ্গে বিশুর বিয়ের কথা পাকা হয়ে যায় আর তাদের বিয়ের দিন ঠিক হয়। কিন্তু শ্যামল বাবু তার মেয়েকে যৌতুক হিসেবে এসি এবং ফ্রিজ একসঙ্গে কিভাবে দেবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে, কারণ গরমকালে এসি ফ্রিজের দাম অত্যাধিক বেশি থাকে। মানসী, আমি ভেবেছিলাম যেহেতু তোকে গরমের মধ্যে বিয়ে দিচ্ছি, সেই জন্য গরমে এসি ম্যারেজ হল বুক করব, কিন্তু এখন সেই টাকা দিয়ে তোর বিয়ের যৌতুক হিসেবে আমাকে এসি আর ফ্রিজ কিনতে হচ্ছে, তাই আমি এসি ওয়ালা ম্যারেজ হল বুক করতে পারলাম না রে। না বাবা, আমার কোনো অসুবিধা নেই, আমি গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠান সব পালন করব, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আসবে, তার উপরে সব আত্মীয় স্বজনরাও আসবে, তারা যদি গরমে এসে কষ্ট পায় তখন কি হবে? এই কথা ভেবে মানসী এবং তার পরিবার খুবই দুশ্চিন্তা করতে থাকে। এই গরমে এসি বিয়ে বাড়ি বুক করা মানে অনেক টাকার ব্যাপার। পরের দিন মানসী কলেজে গেলে তার প্রিয় বান্ধবীকে নিজের বিয়ের কথা বলে। মানসীর বিয়ে পাকা হয়েছে শুনে তাপসীও খুবই খুশি হয়। এই মানসী, তাহলে তো দারুণ ব্যাপার, আর কিছুদিনের মধ্যেই তোর বিয়ে হয়ে যাবে, আর আমি তোর বিয়েতে দারুণ সাজবো, একটা ভারী লেহেঙ্গা পরবো, অনেক মেকআপ করবো আর অনেক দামি দামি গহনা পরবো, ঠিক আছে? না রে তাপসী, আমার বিয়েতে বেশি ভারী লেহেঙ্গা পরতে যাস না, কারণ গরমে ভীষণ কষ্ট পাবি। আর আমরা বিয়ের জন্য নর্মাল বিয়ে বাড়ি বুক করেছি, এসি বিয়ে বাড়ি বুক করতে পারিনি আমরা, কারণ এসি বিয়ে বাড়ি বুক করতে গেলে এখন 1.5 লক্ষ টাকার প্রয়োজন। আমার বাবা অত টাকা জোগাড় করতে পারেনি রে। সে কি, তুই এই গরমের মধ্যে এসি ছাড়া বিয়ে বাড়িতে ফ্যানের হাওয়ায় বিয়ে করবি? আর আমি না হয় হালকা জামা কাপড় পরলাম, কিন্তু তোর কি হবে? তুই তো ভারী বেনারসি পরবি, গহনা কাটি পরবি, গরমে মরে যাবি কিন্তু একেবারে। এই কথা শুনে মানসী কোনো কথার উত্তর দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মানসী তার বান্ধবীর সঙ্গে গিয়ে বিয়ের জন্য শপিং করতে শুরু করে, আর সবকিছুতেই মানসী ভীষণ চেপে টাকা খরচা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানের সময়, উফ তাপসী, আমার খুব গরম লাগছে রে, এই ভারী হলুদ শাড়ি পরে তার উপর এসব গহনাগাটি পরে হলুদের অনুষ্ঠান পালন করা খুব চাপের, আমার খুবই কষ্ট হচ্ছে। দেখ না আমি কেমন ঘেমে যাচ্ছি। আমি তোকে তো বলেই ছিলাম গরমকালে বিয়ে করতে গেলে কষ্ট তো সহ্য করতে হবেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না। আমি বুঝতে পেরেছিলাম যে গায়ে হলুদের সময় তোর বাড়িতে গরম লাগবে, সেই জন্য আমি আমার বাড়ি থেকে গাড়ি করে 2-3টে টেবিল ফ্যান নিয়ে এসেছি। এই বলে তাপসী বাড়ির বাইরে বেরিয়ে তার ড্রাইভারকে গাড়ি থেকে টেবিল ফ্যানগুলো নামিয়ে দিতে বলে, আর ড্রাইভার কথা মতো টেবিল ফ্যানগুলো বিয়ে বাড়িতে ঢুকিয়ে ইলেকট্রিক কানেকশন করে দেয়। এর ফলে সারা বিয়ে বাড়ি পাখার হাওয়াতে ভরে ওঠে।
কিরে, এখনো গরমে কষ্ট হচ্ছে বলবি? এই নে, তোর জন্য হাই স্পিডের অনেকগুলো পাখার ব্যবস্থা করে দিয়েছি। এবার তোর গায়ে হলুদের কোনো কষ্ট হবে না। তুই আমার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিজের বাড়ি থেকে পাখাগুলো গাড়ি করে বয়ে নিয়ে এসেছিস। সত্যি রে, তুই আমার প্রিয় বান্ধবী। তোকে ছাড়া আমি চলতেই পারবো না। তোকে অনেক ধন্যবাদ। আরে এখন তো সবই শুরু। এরপর আমার বান্ধবীর গরমে বিয়ের জন্য আরো অনেক সারপ্রাইজ আছে। তুই শুধু অপেক্ষা কর না। মানুষের গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দর করে সম্পূর্ণ হয়। গরমের মধ্যে অনেকগুলো পাখা থাকার কারণে কারোর আর কোনো কষ্ট হয় না। বিকেল বেলা বিয়ের সময় তাপসী তার বান্ধবীকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর এসির মধ্যে বসিয়ে তাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। সেই সাথে তাপসী মানসীকে নিজের গাড়িতে করে বসিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, এতক্ষণে তো আমরা দুজনে এসিতে বসে সাজলাম। এবার এসি গাড়ি করে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে তো এসি নেই। কিভাবে বিয়ে হবে সেটাই আমি বুঝতে পারছি না। ঠিকই বলেছিস, কিন্তু এই তাপসী, গাড়িটা অন্য রাস্তায় যাচ্ছে কেন? আমরা যে বিয়ে বাড়িটা বুক করেছি সেই বিয়ে বাড়িটা তো এদিকে নয়। আমার মনে হয় আমরা ভুল রাস্তায় যাচ্ছি। না রে, আমরা ভুল রাস্তায় যাচ্ছি না, আমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছি। আর তুই যে বিয়ে বাড়ির কথা বলছিস, ওই বিয়ে বাড়িটাই ভুল ছিল। এবার আমি তোকে আসল বিয়ে বাড়িতে নিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই একটা রাজপ্রাসাদ অট্টালিকার সামনে তাদের গাড়িটা দাঁড়ায়। সেই অট্টালিকা সমান সুন্দর বাড়ি পুরো আলো দিয়ে সাজানো থাকে আর সেই বিয়ে বাড়ির মধ্যে চতুর্দিকে এসি লাগানো থাকে। বিয়ে বাড়ির বাইরে মানসী তার বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুই বুঝতে পারে না। বাবা, মা, তোমরা এই বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? আমার বিয়ের জন্য তো অন্যদিকে বিয়ে বাড়ি বুক করা হয়েছিল, নন এসি ম্যারেজ হল। তোমরা বিয়ে বাড়ি চেঞ্জ করেছো, আমাকে সেই কথা জানাওনি কেন? আর দেখে তো মনে হচ্ছে এই বিয়ে বাড়ির ভাড়া অনেক বেশি। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল বাবা? আমরা কিছুই বাড়াবাড়ি করিনি রে, তোর বান্ধবীটাই বাড়াবাড়ি করেছে। কারণ ও যখন জানতে পেরেছে যে তোর বিয়ে বাড়িতে এসি নেই, তখন ও আমাকে ফোন করেছিল। সেই জন্য ও নিজেই এত বড় এসিওয়ালা রুমটা বুক করেছে, যাতে তোর বিয়েতে কোনো কষ্ট না হয়। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনতে চাইনি। আচ্ছা ঠিক আছে কাকু, এখন চুপ করুন। এসব কথা ওর সামনে বলবেন না। ভালো করে আমার বান্ধবীর বিয়েটা হয়ে যাক, তাতেই আমি খুশি। না তাপসী, তুই কিন্তু এটা একদমই ঠিক করিসনি। তুই আমার জন্য এত টাকা খরচা করে বিয়ে বাড়ি বুক করতে গেছিস কেন? ইস, তোর অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে বল। উফ, এই গরমের মধ্যে আমি তোর সঙ্গে বাইরে দাঁড়িয়ে আর কথা বাড়াতে চাইছি না। চল এসির মধ্যে ঢুকি, তারপরে সব কথা বলবো। আর এমনিও তোকে তোর বিয়েতে উপহার তো দিতেই হতো, সেই জন্যই উপহার হিসেবে আমি তোর বিয়েতে এসি বিয়ে বাড়ি বুক করে দিয়েছি। সিম্পল। এই বলে তাপসী তার বান্ধবীকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। সেই বিয়ে বাড়িতে সেন্ট্রাল এসি থাকায় পুরো বিয়ে বাড়িটা ঠান্ডা হয়ে থাকে, তাই গরমের মধ্যে মানুষের কোনো সাজগোজ নষ্ট হয় না, এমনকি কোনো আত্মীয় স্বজনেরও কোনো কষ্ট হয় না। সেই সময় সাবিত্রী দেবী শ্যামল বাবুকে ফোন করে। দাদা, আপনাকে বলেছিলাম যৌতুকে এসি আর ফ্রিজের ব্যবস্থা করতে, সেগুলোর ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। আর আপনি যে কোম্পানির এসি ফ্রিজ কিনতে বলেছিলেন, আমি তার থেকে বেশি দামি কোম্পানির এসি আর ফ্রিজ কিনেছি, তাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। এই শুনে সাবিত্রী দেবী খুবই খুশি হয় আর সে ফোন রেখে দেয়। সেই সময় মানসী তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তুমি এত দামি এসি, এত দামি ফ্রিজ কোথা থেকে কিনলে? আমি তো এই এসি ফ্রিজ দেখে একেবারে অবাক হচ্ছি, কারণ তুমি যে টাকা নিয়ে গিয়েছিলে তাতে তো এত দামি দামি এসি ফ্রিজ কেনা একদমই সম্ভব নয়। তুমি এসবের জন্য আবার টাকা ধার করেছো? না রে মা, আমি কোনো টাকাই ধার নিইনি, এখানেও তোর বান্ধবী আমাকে সাহায্য করেছে। শ্যামল বাবু যখন সামান্য টাকা নিয়ে এসি এবং ফ্রিজের দোকানে যায়, তখন সেই টাকা দিয়ে তার পক্ষে দুটো জিনিস একসঙ্গে কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই সে দোকানদারের কাছে ইএমআই তে জিনিস কিনবে বলে ঠিক করে, কিন্তু দোকানদার শ্যামল বাবুর মাসিক রোজগার দেখে তাকে ইএমআই তে এসি এবং ফ্রিজ দিতে অস্বীকার করে। আর ঠিক সেই সময় তাপসী সেই দোকানে এসে উপস্থিত হয়। শ্যামল বাবুকে দেখেই তাপসী বুঝতে পারে নিশ্চয়ই শ্যামল বাবু মানসীর বিয়ের জন্য এসি এবং ফ্রিজ কেনার চেষ্টা করছে। কাকু, তোমাকে এত টাকা খরচা করে এসি আর ফ্রিজ কিনতে হবে না। আমি আমার তরফ থেকে মানসীর বিয়ের জন্য এসি আর ফ্রিজ দেব। আর তোমার কাছে যা টাকা আছে সেই টাকাটা তুমি দিও, বাদবাকি টাকা সব আমি দেব। না রে মা, তোর বান্ধবী যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আমাকে অনেক বকাবকি করবে। এমনিতেই তুই অত দামি বিয়ে বাড়ির রুমটা ভাড়া করে আমাকে অনেক উপকার করেছিস, আর আমি তোর উপকার নিতে পারবো না রে। কাকু, তুমি আমাকে নিজের মেয়ে বলো আর তুমি এখন এই কথা বলছো? তুমি যদি আমাকে নিজের মেয়ে ভাবতে তাহলে কখনো এরকম কথা বলতে পারতে না। তাই আমি তোমার মেয়ে হিসেবে আমার বোনের জন্য বিয়েতে এই উপহারগুলো দিতে চাই।
এই বলে তাপসী শ্যামলবাবুর টাকার মধ্যে আরো বেশিরভাগ টাকা দিয়ে মানুষের বিয়ের জন্য দামি দামি এসি এবং ফ্রিজ কিনে ফেলে। শ্যামলবাবুর মুখে বিয়ের দিন এমন কথা শুনে মানুষের চোখে জল চলে আসে। সে বিশ্বাসই করতে পারে না তার বান্ধবী তাপসী এত ভালো মনের মানুষ। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী বিশুকে নিয়ে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হলে তাপসী তাকে দেখা মাত্রই চিনতে পারে। এ কি কাকিমা, তুমি এখানে? মানে তোমার ছেলের সঙ্গে আমার প্রিয় বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে? কোথায়? তুমি তো আমার মাকে কিছু জানালে না। তোমাকে আর বিশুদাকে এখানে দেখে আমি সত্যিই খুবই অবাক হচ্ছি, কারণ তোমরা আমার বান্ধবীর বাবার কাছ থেকে বিয়েতে যৌতুক চেয়েছো। সাবিত্রী দেবী ও তাপসীকে দেখে একদম অবাক হয়। তাপসীর মা এবং সাবিত্রী দেবী ছোটবেলা থেকে খুবই ভালো বান্ধবী, আর তাপসী বিশুকে নিজের দাদার মতো স্নেহ করে। তাই সাবিত্রী দেবী এবং বিশু তাপসীকে সেখানে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। মানে তোর মাকে আমি বলবো ঠিক করেছিলাম, কিন্তু কি করে বলবো বুঝতে পারছিলাম না। মানে আসলে আমরা তো তোর পরিবারের মতো অতটা বড় লোক নই, আর তারপর এরকম গরিব পরিবারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করেছি, তাই লজ্জায় কিছু বলতে পারিনি আমরা। ছি কাকিমা ছি, শেষ পর্যন্ত তুমি এরকম করতে পারলে? আসলে তুমি বিয়েতে এসি ফ্রিজ গহনা কাটি আসবাবপত্র এসব যৌতুক নিচ্ছ। এসব দেখলে আমার মা কিংবা আমি রেগে যাব, সেই জন্য তুমি আমাদেরকে কিছু বলনি, তাই তো? তোরা একে অপরকে চিনিস? আর তাপসী চুপ কর, এরকম করে বলিস না। যদি ওনারা বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিয়ে চলে যায় তাহলে কি হবে বলতো? কিছু বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে না, আর আমি এদেরকে বিয়ে ভেঙে দিয়ে পালাতে দেব? তারপর তো বিশুদাকে তো বিয়ে করতেই হবে, আর এসব যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে। কি বিশুদা, ঠিক বললাম তো? তাপসীর কথা শুনে সাবিত্রী দেবী এবং বিশু ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা মানসী এবং তার পরিবারের কাছ থেকে কোন রকম এসি ফ্রিজ গহনাগাটি নিতে চায় না। কোন রকম যৌতুক ছাড়াই বিশু মানসীকে বিয়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিশুর সঙ্গে মানসীর ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু শেষ পর্যন্ত তাপসী এসি ফ্রিজ সমস্ত কিছুই নিজের বান্ধবীকে বিয়ের উপহার হিসেবে দিয়ে দেয়। আজকে মল্লিকার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে তার দাদা গৌরব বিদেশ থেকে আসছে। 5 বছর আগে গৌরব চাকরি করতে বিদেশে গিয়েছিল। তারপর থেকে সে একবারও একদিনের জন্য দেশে ফিরে আসতে পারেনি। এমনকি মল্লিকার বিয়েতেও গৌরব অফিস থেকে ছুটি পায়নি। মল্লিকার বিয়ের প্রায় 2 বছর হয়ে যাওয়ার পরে এই প্রথমবার গৌরব শুধু দেশে ফিরছে না, একেবারে মল্লিকার শ্বশুর বাড়িতেই আসছে। এই খবর পেতেই মল্লিকা সারা বাড়ি পরিষ্কার করে গুছিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে। মল্লিকার বড় যা গায়ত্রী আর্থিক দিক থেকে মল্লিকা এবং তার স্বামীর থেকে অনেক দুর্বল, তাই মল্লিকা তার উপর জুলুমও করে বেশি। তোমাকে কখন বলেছি বলতো যে পুরো বাড়িটা সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে দাও? বাড়ির কোনা কোনাগুলোতে একটা ধুলো কণাও যেন না থাকে। একবার বললে কি কোনো কথা তোমার শুনতে ইচ্ছা করে না? আমাকে একটু সময় দাও মল্লিকা। এই কাজ করতে করতে তো মাঝে মাঝে আমাকে রান্নাঘরে দৌড়াতে হচ্ছে, নয়তো রান্না পুড়ে যাবে যে। ঘর পরিষ্কার করে রেখে পোড়া রান্না খাওয়ালে কি তোমার দাদা খুশি হবে? ভারী তো দুটো কাজ করছো, তার জন্য এত জ্ঞান দেওয়ার কি আছে? যা করছো তাড়াতাড়ি করো, আর মুখ বন্ধ করে করো। দাদার প্লেন এয়ারপোর্টে নামলেই ও আমাকে মেসেজ করবে বলেছে, তার মধ্যে যেন সবকিছু রেডি হয়ে যায়। তুমি তাহলে আমার ছেলেটাকে একটু স্কুল থেকে নিয়ে আসতে পারবে? সব কাজ ফেলে তো আমি যেতে পারবো না, আর তোমার দাদাও তো বাড়িতে নেই। আর তার মধ্যে যদি আমার দাদা চলে আসে তখন ওকে কে ওয়েলকাম করবে? তুমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে তারপর ছেলেকে গিয়ে নিয়ে এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি কিছুতেই আজকে বেরোতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি রান্নাটা একটু দেখে নাও, ওটা হয়েই গেছে, শুধু একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে। এই কথা শুনে মল্লিকা গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। গায়ত্রীর চোখ মুখ দেখে বুঝতে পারা যায় এই এত খাটাখাটনি সে আর মেনে নিতে পারছে না, কিন্তু বাড়ির অতিথির সামনে সেসব বুঝতে দিলে চলবে না, তাই সে মুখ বুঝে কাজ করতে থাকে। দেখতে দেখতে আরো আধ ঘন্টা মতো কেটে যায়। দরজার কলিং বেল বাজতেই মল্লিকা ছুটে গিয়ে দরজা খোলে। দরজা খুলে সে দেখে তার দাদা গৌরব সেখানে দাঁড়িয়ে আছে। মল্লিকা আনন্দে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। 5 বছর পরে তোর আমার কথা মনে পড়লো দাদা। আমার জীবনের সবচেয়ে বড় দিনটাতেই তো তোকে আমি পাশে পাইনি। ভেবেছিলাম তোর উপর খুব রাগ করে থাকবো, আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, কিন্তু তোকে দেখেই আমার সব রাগ জল হয়ে গেল। বাবারে বাবা, এত পাকা কবে হয়ে গেলি তুই? অবশ্য পাকা তো তুই ছিলিসই, এখন আবার সংসার হয়েছে, তার মানে তারও পাকা হয়েছিস। আস্তে না আস্তেই আমাকে জ্বালানো শুরু করে দিয়েছিস বল। আচ্ছা এখন এসব বাদ দে, আগে বল
আমার জন্য কি উপহার এনেছিস? অনেকদিন পরে এসেছিস, কিন্তু সেই হিসেবে আমার উপহারটাও কিন্তু অনেক দামি হওয়া উচিত। এমন সময় সেখানে গায়ত্রী চলে আসে। এমন করে বলতে নেই মল্লিকা, তোমার দাদা এত বছর পর তোমার কাছে এসেছে, এটাই তো তোমার সবচেয়ে বড় উপহার হওয়া উচিত। এইসব কথা তোমার ছেলেকে বলবে, তাতে যদি ওর ভবিষ্যতে উন্নতি হয়। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমার দাদা আমাকে কি উপহার দেবে আর কেন দেবে তার কৈফিয়ত কি আমি তোমার থেকে নেব? এটা কে বোন? তোর যা বুঝি বড়দের সাথে এইভাবে কেন কথা বলছিস? তোর থেকে মোটেই আমি এটা আশা করিনি। ও তাহলে আমাদের ভাই বোনের মাঝখানে ঢুকছে কেন? তুই আমাকে কি উপহার দিবি না দিবি সেটা নিয়েই বা ওর মাথা ব্যথা কেন? এসব কথা বাদ দে, তুই আমার জন্য কি এনেছিস সেটা বল আগে। বাড়ির বাইরে বেরিয়ে দেখ, সবার প্রথমে যে জিনিসটা দেখতে পাবি সেটাই আমার তরফ থেকে তোর জন্য উপহার। এই কথা শুনে মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে একটা সুন্দর বড় লাল রঙের চকচকে গাড়ি দেখে মল্লিকা কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। মল্লিকা জানতো তার দাদা বিদেশ থেকে আসার সময় তার জন্য দামি কোনো উপহারই নিয়ে আসবে, কিন্তু সেটা যে এত দামি এবং এত বড় একটা উপহার হবে সেটা মল্লিকা স্বপ্নেও ভাবেনি। মল্লিকা কিছু বুঝে উঠতে পারে না সে কিভাবে তার দাদাকে ধন্যবাদ জানাবে। এত ভালো উপহার সে আগে কখনো পায়নি। দাদা, তুই কি করে জানলি বলতো আমার গাড়ি কেনার ইচ্ছে হচ্ছিল? তার উপরে এটাই বা তুই কি করে জানলি যে লাল রঙের গাড়িটাই আমার পছন্দ? এই কথা তো আমি কাউকেই বলিনি। আমি তো জানি আমার বোনের কি পছন্দ, সেটার জন্য আবার কাউকে জিজ্ঞাসা করতে লাগে নাকি? এখন তো মনে হয় তোর বাড়িতে কেউ নেই, তাহলে চল আমরা তিনজন মিলে এই গাড়িটা নিয়ে ঘুরে আসি। খুব ভালো হবে। জানেন, আমার ছেলের স্কুলটা পাশেই, গাড়ি করে গেলে হয়তো 2 মিনিট লাগবে। ওর আর 5-10 মিনিটেই ছুটি হয়ে যাবে। ওকেও যদি আমাদের সঙ্গে নিয়ে নিই তাহলে ও খুব আনন্দ পাবে। সারাক্ষণ সুযোগে সদ্ব্যবহার করতে ভালো লাগে, তাই না? দাদা যেই তোমাকে গাড়ি করে ঘোরার সুযোগ দিল অমনি তুমি নিজের ছেলেকে নিয়ে নেওয়ার প্ল্যানও বানিয়ে ফেললে। সবার প্রথম কথা, তোমার মনে হলো কেন যে আমি তোমাকে নিয়ে যাব? মনে হওয়ার তো কিছু নেই, আমিই তো বললাম আমরা তিনজন যাব। আর একটা বাচ্চা যদি গাড়িটাতে চড়ে 10 মিনিটের জন্য মজা উপভোগ করে তাতে তো অসুবিধা হওয়ার কিছুই নেই। এত দামি আর এত পছন্দের একটা উপহার আমি ওদের ব্যবহার করতে দেব কেন শুনি? ওর ছেলে স্কুলে মাঠে ঘাটে খেলা করে বেড়ায়, সেই কাদা মাখা জুতো পরে আমার গাড়িতে উঠে যদি আমার গাড়িটা নষ্ট করে দেয় তখন কি হবে? গৌরব মল্লিকার ব্যবহারে প্রচন্ড অবাক হয়। সে একবারের জন্য ভাবতে পারেনি সে তার বোন কোনো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে। গৌরব কিভাবে তার বোনকে তার ভুলটা ধরিয়ে দেবে সেটা বুঝতে পারে না। প্রথমবার তার বোনের শ্বশুরবাড়িতে এসে তাদের অন্তর্নিহিত কোনো ব্যাপারে ঢুকতেও সে পছন্দ করে না। আবার গায়ত্রীর সাথে তার বোনের করা এই অকথ্য ব্যবহারও গৌরব কিছুতেই মানতে পারে না। কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার বোনকে শিক্ষা দিয়েই ছাড়বে। তার বোন মানুষদের সঙ্গে এত খারাপ ব্যবহার করলে সেটা আর যেই মানুক না কেন গৌরব মানতে পারবে না। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। আবার বেশ কয়েকদিন পরে গৌরব মল্লিকাদের বাড়িতে একদিন আসে। আগের দিন আমি শুধু তোকে উপহারটা দিয়ে চলে গেছি, এটা আমার একেবারেই ভালো লাগেনি, তাই আমি আজ সবার জন্য উপহার নিয়ে এসেছি। তোদের বাড়ির সবাইকে ডেকে আন। আমার শাশুড়ি মা তো বোনের বাড়িতে ঘুরতে গেছে, আর বিক্রম আর ওর দাদা দুজনেই কাজে গেছে। বাড়িতে শুধু আমি আর আমার যা আছি। আর একটু পরে ওর ছেলেও চলে আসবে, কিন্তু আমি চাই না তুই ওদেরকে কোনো উপহার দিবি। শুধু ওদের কেন, আমি তো সবার জন্য উপহার এনেছি। আমি তো সবার উপহারটা সবাইকেই দিতে চাই। সে যাকে খুশি দে, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওদেরকে দিতে হবে না। ওরা তোর থেকে কোনো রকমের দামি উপহার পাওয়ার যোগ্যই নয়। তারা কথা বলছে এমন সময় গায়ত্রী এবং তার ছেলে পিয়ুষ সেখানে চলে আসে। তাদেরকে দেখেই মল্লিকার মুখটা কেমন যেন বিগড়ে যায়। এই তো আপনারা এসে গেছেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আগের দিন তো শুধু বোনকে গিফটটা দিয়ে ভালো মন্দ খেয়ে চলে গিয়েছিলাম। যে এত ভালো রান্না করেছে তাকে তো একটা ধন্যবাদও জানাইনি, তাই আজ আবারও আসতে হলো। আরে এ কেমন কথা বলছেন আপনি? এটা আপনার বোনের বাড়ি, এখানে আপনি যখন খুশি আসতে পারেন, যত খুশি আসতে পারেন, তার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুই তো ধন্যবাদ আমাকে এমনিও দিতে পারতিস, তার জন্য সবার জন্য উপহার আনার কোনো মানেই হয় না। তুই যদি রান্না করতিস তাহলে তো তোকেই ধন্যবাদ দিতাম, কিন্তু তুই যে ঘরের একটাও কাজ করিস না বা করতে পারিস না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিশ্চয়ই এই মহিলা আমার দাদাকে সব জানিয়ে দিয়েছে, একেবারে যাচ্ছে তাই। আমি এমনি ওকে দু চোখে দেখতে পারি না। এমনই নানান রকম কথা বলার পরে গৌরব গায়ত্রীর হাতে একটা দামি সোনার নেকলেস এবং গায়ত্রীর ছেলে পিয়ুষের হাতে একটা ল্যাপটপ তুলে দেয়। এই দেখে মল্লিকা প্রচন্ড রেগে যায়। সে তার দাদার সাথে আর কোনো রকমের কথা না বলেই সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর গায়ত্রীর উপর মল্লিকার রাগ যেন আরো বেড়ে যায়। গায়ত্রী কিছু করলেও
মল্লিকা রেগে যায়। কিছু না করলেও মল্লিকা রেগে যায়। সে যখন তখন আরো বেশি করে গায়ত্রী এবং তার পরিবারের বাকিদের অপমান করতে থাকে। আমার দাদার সামনে ভালো মানুষই করে ভালোই তো একটা সোনার নেকলেস হাতিয়ে নিলে। জীবনে ভেবেছিলে ওরকম একটা নেকলেস তুমি হাতে ছুঁয়েও দেখতে পারবে? সত্যি বলছি, কখনো ভাবিনি। ছেলেটা এতদিন ধরে ল্যাপটপের জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু টাকার অভাবে ওকে যে কোনোদিনও ল্যাপটপ কিনে দিতে পারবো আমি সেটাও ভাবিনি। তোমার দাদা সত্যি একজন অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ বলেই তো তোমাদের মতো লোকজনদের জন্য এত করলো। আমার দাদা শুধু ভালো নয়, ভীষণ বোকা। তা না হলে তোমার মতো চালাকদের চিনতে পারে না। তোমার দাদার আমাকে দামি উপহার দেওয়া নিয়ে তোমার যদি কোনো রকমের আপত্তি থাকে তুমি আমাকে বলতে পারো। তুমি যখনই বলবে আমি তখনই তোমাকে ওই নেকলেস আর ল্যাপটপ দুটোই ফেরত দিয়ে দেব। আমি কথা দিচ্ছি, আমরা এখনো সেভাবে ওগুলো ব্যবহার করিনি। এভাবেই তাদের দুই জায়ের মধ্যে কথাবার্তা চলতে থাকে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। মল্লিকা আজকাল প্রায় আবদার করে করে তার দাদার থেকে নিত্য নতুন দামি দামি উপহার নিতে থাকে, শুধুমাত্র গায়ত্রীকে এটাই বোঝানোর জন্য যে গায়ত্রীর থেকে মল্লিকার কপাল কত গুণে ভালো। সে যখন যেটা চায় তখনই হাতের কাছে পেয়ে যায়। যদিও গায়ত্রীর এসবে কিছুই এসে যায় না, কারণ সে কখনোই কারোর থেকে কিছু পাওয়ার আশা করে না। এতদিনে সে যা কিছু পেয়েছে সবকিছুই লোকে তাকে ভালোবেসে দিয়েছে। এইভাবেই সবকিছু চলতে থাকে। কিন্তু হঠাৎই একদিন গৌরব খুবই হন্তদন্ত হয়ে মল্লিকাদের বাড়িতে আসে। কি হয়েছে দাদা, তুই এমন হাঁপাচ্ছিস কেন রে? এরকম ভাবে এই অসময়ে তুই এখানে এসেছিস কেন? আমি দেশে যে বিজনেস ডিলটার জন্য এসেছিলাম সেটা আজ ফাইনাল করতে যাওয়ার কথা ছিল। আমার ব্যাগে 5 লক্ষ টাকা ছিল, যেটা আজকে ওই বিদেশি কোম্পানির ওই অফিসে জমা করতে হতো। আমার টাকা, ফোন সব চুরি হয়ে গেছে। আর এক্ষুনি যদি আমি 5 লক্ষ টাকা ওদের অফিসে জমা না করি তাহলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে। আমি বিক্রমকে ফোন করে বলছি যদি কিছু ব্যবস্থা করা যায়। তুই কোনো চিন্তা করিস না, কেমন? দেশে এসেই বোনের স্বামীর থেকে এইভাবে টাকা নিতে আমার খুব অস্বস্তি হবে। আর তার চেয়ে বড় কথা, বিক্রম তো এখন এখানে নেই। আর ও যদি ব্যাংকে ট্রান্সফার করে তাহলে তো আমি টাকাটা নিতেও পারবো না, কারণ আমার যে ব্যাগটা হারিয়েছে সেই ব্যাগে আমার এটিএম কার্ডও ছিল। আর সেই কারণেই তো আমি নিজের ব্যাংক থেকেও টাকা তুলতে পারছি না। কেউ কিছু বুঝে উঠতে পারে না তারা কিভাবে গৌরবকে সাহায্য করবে। ডিল ফাইনাল করার সময় এগিয়ে আসতে থাকে। তোর নিজের কাছে কোনো টাকা নেই? মাত্র 5 লক্ষ টাকাই তখন আমার দরকার। আমার ব্যাংকের সমস্যা মিটে গেলে আমি তোকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। না রে দাদা, আমার কাছে তো অত টাকা নেই। থাকলে তোকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখতাম না। আমি সত্যি বুঝতে পারছি না এবার কি হবে। আপনি একদম চিন্তা করবেন না গৌরব বাবু, আপনি একটু সময় দিন, আমি এখনই আসছি। এই বলে গায়ত্রী এবং পীয়ূষ নিজের ঘরের দিকে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই পীয়ূষ তার হাতে করে ল্যাপটপ এবং গায়ত্রী গৌরবের দেওয়া সোনার গহনার বাক্স এবং এছাড়াও বেশ কয়েকটা ছোটখাটো সোনার আংটি, কানের দুল এসব নিয়ে আসে। তাদেরকে সেগুলো নিয়ে আসতে দেখে গৌরব ভীষণ পরিমাণে অবাক হয়। এই নিন গৌরব বাবু, এগুলো আপনি কোনো সোনার দোকানে বিক্রি করে দিলে অন্তত 3-4 লাখ টাকা মতো পেয়ে যাবেন। আর বাকি 1 লক্ষ টাকা পীয়ূষের ওই ল্যাপটপটা বিক্রি করে চলে আসবে। হ্যাঁ আঙ্কেল, এটা তুমি নিয়ে যাও। এটা তো তুমি আমাকে দিয়েছিলে, তাই এটা দিয়ে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আমি খুব খুশি হব। মনিকা লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। তোকে আমি এত কিছু কিনে দিয়েছি, তোকে আমি এটাও বললাম যে কয়েকদিনের মধ্যে আমি সব টাকা ফিরিয়ে দেবো, তাও তুই বিশ্বাস করে নিজের দাদাকে 5 লক্ষ টাকা দিতে পারলি না। আর এদের দেখ, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারা শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে নিজেদের শেষ সম্বলটুকু আমার হাতে তুলে দিল। এরপরেও বলবি ওরা আমার থেকে দামি উপহার পাওয়ার যোগ্য নয়? ঠিক বলেছিস দাদা, আমার খুব ভুল হয়ে গেছে। এই টাকার লোভেই আজকে তোকে আমি সাহায্য করতে চাইলাম না। এই টাকার অহংকারেই আমি দিনের পর দিন দিদি ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছি। ওদেরকে দিয়ে কাজের লোকের মতো খাটিয়েছি। তুই সত্যি সত্যি আমার চোখ খুলে দিয়েছিস দাদা। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, এসব পরে হবে। আগে গৌরব বাবু আপনি জিনিসগুলো নিয়ে যান, আপনার টাইম হয়ে যাবে তো। আমার কোনো ডিল ফিন নেই, আমার টাকা পয়সা ব্যাগ কিছুই চুরি হয়নি। শুধুমাত্র তোমরা আসলে কতটা ভালো আর তোমাদের মধ্যে কতটা মানবিকতা আছে সেটা আমার বোনের সামনে তুলে ধরবে বলে এই পুরো অভিনয়টা করতে হলো। গৌরবের কোনো কিছুই চুরি যায়নি শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। গৌরব বাকিদেরকে আরো অনেক দামি দামি উপহার দিয়ে ভরিয়ে দেয়। মল্লিকাও তার বড় জায়ের সঙ্গে সুন্দর এবং ভদ্রভাবে ব্যবহার করা শুরু করে। সে মাঝে মাঝে তার দাদার দেওয়া নতুন লাল টুকটুকে গাড়ি চড়ে পীয়ূষকে স্কুল থেকে আনতে চায়। এভাবেই তাদের জীবনে সুখ এবং আনন্দ ফিরে আসে।